Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Dear viewers, আজকে আমরা শিখব কিভাবে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা এবং WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন বানাতে হয় অথবা ইংলিশ কোশ্চেন বানাতে হয় এবং কি কি কাজে লাগে এই ইন্টারগেটিভ সেন্টেন্স সেটাও আজকে আমরা শিখব। ইন্টারগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমাদের কি কি প্রয়োজন এটাও আমরা আজকে জানব। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি এ সম্পর্কেও আজকে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়াচ দিস ভিডিও এগেইন অ্যান্ড এগেইন ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। যদি আপনি খুব সহজে না বুঝতে পারেন তাহলে ভিডিওটি কয়েকবার দেখুন, ইনশাল্লাহ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি। ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবেন তাহলে। এবং আমার এই চ্যানেলে আর অনেক ভিডিও আছে, আশা করি যদি সেগুলো দেখেন তাহলে আপনি উপকৃত হবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ইংরেজি প্রশ্ন বা ইংলিশ কোশ্চেন বানাবেন, কি কি কাজে লাগে এই ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স বানাতে গেলে কি কি প্রয়োজন, ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার ও কি 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 কাজে লাগে এই ইন্টারগেটিভ সেন্টেন্স। স্পোকেন ইংলিশে এই ইন্টারগেটিভ সেন্টেন্স কাজে লাগে কারণ আপনি একজনের কথা শুনবেন আবার তাকেও আপনি প্রশ্ন করবেন। ভয়েস চেঞ্জ করতে গেলে এই ইন্টারগেটিভ সেন্টেন্স অবশ্যই আপনার লাগবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলেও এটি আপনার প্রয়োজন। ট্যাগ কোশ্চেন করতে গেলেও এটি লাগবে। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনেও এটি খুবই প্রয়োজন। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলেও এটি প্রয়োজন। প্রতিদিন আলাপচারিতা সহ ইত্যাদি ক্ষেত্রে এটি প্রয়োজন। যে সমস্ত আলাপচারিতা আমরা করে থাকি, যে গল্পগুলো করে থাকি, প্রশ্ন এবং উত্তর করে থাকি, এসব ক্ষেত্রেও আমাদেরকে এই ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন যে কতই গুরুত্বপূর্ণ এই ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো। একটি নোট আছে, দেখুন। ইন্টারগেটিভ সেন্টেন্স বানানোর পূর্বে অবশ্যই নিচের এই অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠনটি ভালোভাবে বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি গঠন দেওয়া হলো। ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাব তখন ফার্স্ট অফ অল আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে, তারপরে এক্সেট্রা বা ইটিসি বা অবজেক্ট যেইটাই বলি না কেন সেটাকে আমরা ভেঙে অ্যানালাইসিস করে আমরা বানিয়েছি ও এমপিটিআর। তাহলে চলুন দেখা যাক যে ও এমপিটিআর এর মানে কি। ওতে অবজেক্ট, এম এ ম্যানার, অথবা ম্যানারের আরেক নাম হচ্ছে অ্যাডভার্ব, পিতে প্লেস, টিতে টাইম, আর এ রিজন। আই রিপিট, ওতে অবজেক্ট, এম এ ম্যানার অথবা অ্যাডভার্ব, পিতে প্লেস, টিতে টাইম, আর এ রিজন। যখন বড় একটি সেন্টেন্স আমরা লিখব তখন অবশ্যই ফার্স্ট অফ অল আগে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব, তারপরে ও এমপিটিআর, এভাবে সাজিয়ে অবশ্যই আমাদেরকে লিখতে হবে। ও মিন্স অবজেক্ট, এম মিন্স ম্যানার অথবা অ্যাডভার্ব, পি মিন্স প্লেস এবং টি মিন্স টাইম, আর মিন্স রিজন। অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। কেউ কমেন্টে লিখতে পারেন যে ও এমপিটিআর এর ফুল মিনিংটা কি। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ও এমপিটিআর এর ফুল মিনিং কমেন্টে লেখার জন্য। এখানে দেখুন, সাবজেক্ট ভার্ব, ও মিন্স অবজেক্ট, এম মিন্স ম্যানার, পি মিন্স প্লেস, টি মিন্স টাইম, আর মিন্স রিজন। সুতরাং শর্টলি আমরা বলতে পারি ও এমপিটিআর। মনে থাকবে তো? ও এমপিটিআর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি কোনো কিছু বানিয়ে লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই রুলটি মেনটেন করতে হবে। যখন কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যান্সার আপনি দিবেন তখন অবশ্যই আপনাকে এই সেন্টেন্সটি ফলো করতেই হবে। সাবজেক্ট, ভার্ব ও এমপিটিআর। যদি আপনাকে বলা হয় যে গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন, ওয়্যার ডিড ইউ গো লাস্ট ডে, তখন আপনাকে বলতে হবে, যদি মনে করেন যে আপনি গ্রামে গিয়ে থাকেন তাহলে আপনি বলবেন আই ওয়েন্ট টু ভিলেজ লাস্ট ডে। তাহলে দেখুন, আই ওয়েন্ট টু ভিলেজ লাস্ট ডে, এই যে ভিলেজ প্লেস নিয়ে আসলাম, তারপরে লিখলাম টাইম, লাস্ট ডে টাইম, এই জন্য প্লেসের পর টাইম হয়, টাইম বসে গিয়েছে। সো বি কেয়ারফুল। সুতরাং কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে। এবার চলুন দেখি এগুলো কি করে আমরা বের করব। সাবজেক্ট পাওয়ার জন্য আমরা যদি ভার্বের কাছে হু অথবা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট পাবো। অবজেক্টের জন্য
ভার্বের কাছে যদি আমরা হট, হুম অথবা কি, কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করি, তাহলে অবশ্যই আমরা অবজেক্ট পাবো। সাবজেক্টের জন্য হু অথবা কে বা কারা, অবজেক্টের জন্য হোয়াট বা হুম অথবা কি, কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করতে হবে। মানুষের ক্ষেত্রে কাকে বা কাদেরকে, আর বস্তুর ক্ষেত্রে অথবা মানুষ বাদে অন্য কিছুর ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করতে হবে। এর জন্য হোয়াট, আর মানুষ হলে হুম। ম্যানার, ম্যানার, ম্যানারের আর একটা নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে অবস্থা। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর অবস্থা যে প্রকাশ করে তাকে ম্যানার বলা হয় অথবা অ্যাডভার্ব বলা হয়। ভার্বের কাছে হাউ অথবা কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা ম্যানার পেয়ে যাব। এবার প্লেস, প্লেস মানে স্থান। ভার্বের কাছে আমরা যদি ওয়্যার অথবা কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে প্লেস পেয়ে যাব। তারপর আছে টাইম, টাইম মানে সময়। ভার্বের কাছে ওয়েন অথবা কখন দ্বারা প্রশ্ন করলে আমরা টাইম পেয়ে যাব। আর আরে রিজন, রিজন মানে কারণ। ভার্বের কাছে ওয়াই অথবা কেন দ্বারা প্রশ্ন করলে আমরা রিজন পেয়ে যাব। সো ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্ট ভার্ব ও এমপিটিআর এটা অবশ্যই আমাদেরকে ফলো করতেই হবে। দেখুন, বাংলা একটি সেন্টেন্স লিখলাম। দেখুন, বাংলা একটি বাক্য লিখলাম। তাসনিম প্রতিদিন আকাশে মনোযোগ দিয়ে পাখি দেখে কারণ সে পাখি ভালোবাসে। প্রথমে আছে সাবজেক্ট, তারপরে আছে টাইম, তারপরে আছে প্লেস, তারপরে আছে অ্যাডভার্ব বা ম্যানার, তারপরে আছে অবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে আছে রিজন। দেখুন, বাংলায় এলোমেলো থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ইংলিশে যখন আমরা লিখব তখন অবশ্যই সাবজেক্ট ভার্ব ও এমপিটিআর এটি ফলো করতে হবে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাদেরকে শিখানোর মানে হচ্ছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারেন তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সারটা খুব সহজে আপনি দিতে পারবেন, কারণ কোনো কিছুর উত্তর দিতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখুন, এর ট্রান্সলেশন করলাম। তাসনিম এভরিডে ইন দ্য স্কাই অ্যাটেন্টিভলি দ্য বার্ডস সিজ বিকজ শি লাভস দ্য বার্ডস। এখানে দেখুন, বাংলা যেভাবে দেওয়া আছে ইংলিশেও হুবহু সেভাবে দিয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে আগে সাবজেক্ট হয়েছে, তারপরে হয়েছে টাইম, তারপরে হয়েছে প্লেস, তারপরে হয়েছে ম্যানার, তারপরে হয়েছে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিজন। এটা কি ইংলিশের প্রকৃত রুল? যদি এটি রুল হয় তাহলে কমেন্টে লিখুন ইয়েস, আর যদি প্রকৃত ইংলিশের রুল না হয় তাহলে লিখুন প্রকৃত ইংলিশের রুলটা কি হবে। ওই যে একটু আগে আমি বলে দিয়েছিলাম, সাবজেক্ট ভার্ব ও এমপিটিআর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কারেক্ট ফর্ম হবে বা কারেক্ট সেন্টেন্স হচ্ছে, তাসনিম সিজ দ্য বার্ডস অ্যাটেন্টিভলি ইন দ্য স্কাই এভরিডে বিকজ শি লাভস দ্য বার্ডস। আই রিপিট, Tasnim sees the birds attentively in the sky every day because she loves the birds. এখানে দেখুন, ফার্স্ট অফ অল সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ম্যানার বা অ্যাডভার্ব, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন কার পরে কোনটা বসাতে হবে। এভাবে এই রুলটা যদি ফলো করেন তাহলে আপনি যে কোনো কিছু মুহূর্তেই লিখতে পারবেন বানিয়ে বানিয়ে। কোনো কিছু আর রাত জেগে মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। আর একটা এক্সাম্পল দেখুন, সামিরা রিডস আ স্টোরি বুক অ্যাটেন্টিভলি ইন হার হাউস এভরিডে অ্যাট 6 p.m. বিকজ শি লাভস দ্য স্টোরি বুক। বিকজ শি লাভস দ্য স্টোরি বুক, এটি কি ম্যানার নাকি টাইম নাকি রিজন? দেখি কে আগে কমেন্টে লিখতে পারে। তারপরে আছে শোভা অ্যান্ড মুনিয়া আর ওয়াকিং নাইসলি ইন দ্য ফিল্ড। এখানে দেখুন, শোভা অ্যান্ড মুনিয়া, এটি শোভা অ্যান্ড মুনিয়া এটি হচ্ছে সাবজেক্ট, আর ওয়াকিং ভার্ব এখানে আছে নাইসলি মানে ম্যানার, তারপরে আছে ইন দ্য ফিল্ড টাইম। একটি সেন্টেন্সের মধ্যে যেইটা থাকবে পর্যায়ক্রমে ওইটা লিখতে হবে। যদি অবজেক্ট না থাকে, যদি যদি সেন্টেন্সের মধ্যে অবজেক্ট না থাকে, যদি ম্যানার থাকে তাহলে ম্যানারটি আগে লিখতে হবে, তারপরে পর্যায়ক্রমে যেইটা থাকবে সিরিয়াল অনুযায়ী ওইটা লিখতে হবে। লিমা ওপেন্ড দ্য ডোর কুইকলি। এখানে দেখুন, লিমা সাবজেক্ট, ওপেন্ড ভার্ব, দ্য ডোর অবজেক্ট, কুইকলি অ্যাডভার্ব। এরপরে প্লেস নাই, টাইম নাই, রিজন নাই, এই জন্য লিখলাম না। যদি থাকতো তাহলে সিরিয়াল অনুযায়ী লিখতাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা আপনাদের সেই প্রবলেম নিয়ে একটি ভিডিও বানানো হবে আপনাদের সুবিধার জন্য ইনশাল্লাহ। এবার আসি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এবং তার গঠন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন আমাদের কাজে লাগে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, বা যে
বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি তাকে ইন্টারগেটিভ বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। দ্যাট মিন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। আর যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, একটু আগে আমরা যেটা দেখলাম। এর গঠন দেখুন। সর্বপ্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি ডাব্লিউএস কোশ্চেন সেই ওয়ার্ডটা যদি না থাকে, ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে সর্বপ্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব যদি থাকে তাহলে বসে যাবে। তারপর ও এমপিটিআর, এই যে সেই ও এমপিটিআর সিরিয়াল অনুযায়ী অথবা নিয়ম অনুযায়ী বা পর্যায়ক্রমে বসে যাবে বা ইটিসি বসে যাবে। তারপরে ইন্টারগেটিভ সাইন। আই রিপিট ডিয়ার ভিউয়ার্স, যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে আমাদেরকে সর্বপ্রথমে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসাতেই হবে। তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর মেইন ভার্ব যদি থাকে বসে যাবে। তারপর আমাদেরকে ও এমপিটিআর বসাতে হবে এবং শেষে যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে একটি ইন্টারোগেটিভ সাইন বসাতেই হবে। আর যখন মুখে বলবো তখন আর এটি তো বসানোর কোনো প্রয়োজন নেই। আপনার এক্সপ্রেশন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুনেই মানুষ বুঝতে পারবে যে আপনি তাকে প্রশ্ন করেছেন। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তখন সর্বপ্রথমে আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনটি বা ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে যে কোশ্চেনগুলো করা হয়, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুম, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এগুলো যদি থাকে আপনার প্রশ্নের মধ্যে তাহলে অবশ্যই এটি আগে বসাতে হবে। তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, বাকিটুকু আগের মতোই। মেইন ভার্ব যদি থাকে তারপরে ও এমপিটিআর এবং প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখুন ও এমপিটিআর, এটি তো আপনাদের অজানা নয়, আপনারা অবশ্যই জানেন ও এমপিটিআর মানে কি। আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথমে আমাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। অক্সিলারি ভার্ব কখন ব্যবহার করি? সাহায্যকারী ভার্ব তখনই ব্যবহার করি যখন আমাদের প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ অথবা না শোনার ইচ্ছা থাকে, তখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো না, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করব। যেমন আর ইউ হ্যাপি, যদি হ্যাপি হয় তাহলে ইয়েস, আর যদি হ্যাপি না হয় তাহলে নো। অক্সিলারি ভার্ব দ্বারা যে প্রশ্ন করা হয় তার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যেতে পারে, এক কথায় উত্তর দেওয়া যেতে পারে। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কতভাবে আমরা লিখতে পারি? দুইভাবে না তিনভাবে? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আশা করি কমেন্টে জানাবেন। এবার দেখুন, আমাদের যদি নট ইউজ করতে হয় তখন নট কোথায় ইউজ করব সে সম্পর্কেও আমরা নিচে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। অনেক সময় আমরা নট লিখতে গিয়ে আমরা ভুল করে ফেলি, এজন্য কারেক্টলি কোথায় নট বসাবো সেটা আমরা নিচে অবশ্যই দেখতে পারবো। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুটো আমরা অবশ্যই দেখলাম। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা আগে বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব যদি থাকে বসে যাবে, না থাকলে নেই, তারপরে ওএমপিটিআর, শেষে ইন্টারগেটিভ সাইন। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তখন এটি আগে বসে যাবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব যদি থাকে বসে গেল, তারপরে ওএমপিটিআর। উপরেরটা এবং নিচেরটা প্রায় সেম, শুধু ডাব্লিউএইচ কোশ্চেনটা বা ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিচে লিখতে হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে আপনার কাজ চালাতে হবে। একটি নোট আছে দেখুন, ইয়েস অর নো, হ্যাঁ বা না উত্তর পাওয়ার জন্য আমরা এটি দিয়ে প্রশ্ন করব। এটি দিয়ে মিন্স এইটা দিয়ে। অক্সিলারি ভার্ব দ্বারা আমরা প্রশ্ন শুরু করব যদি আমাদের উত্তর বা অ্যান্সার ইয়েস অথবা নো পাওয়ার ইচ্ছা জাগে। আর যখন কোনো কিছু জানতে ইচ্ছা হবে তখন ডাব্লিউএইচ কোশ্চেন ইউজ করতে হবে। যেমন কে, কারা, কি, কিভাবে, কখন, কোথায় এবং কেন এ ধরনের প্রশ্ন করে থাকি। তুমি কি খাও, তুমি কোথায় যাও, এগুলো দেখুন হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো দ্বারা এর অ্যান্সার হয় না। এজন্য কোনো কিছু জানার ইচ্ছা যদি থাকে হ্যাঁ অথবা না বাদে, তখন আমরা এই কে, কারা, কি, কিভাবে, কখন, কোথায় এবং কেন দ্বারা প্রশ্ন করব। কের জন্য আমরা হু, কারা এর জন্য হুম, কি এর জন্য হোয়াট, কিভাবে হাউ, কখন ওয়েন কোথায় ওয়্যার এবং কেন ওয়াই, এগুলো দ্বারা আমরা প্রশ্ন করব। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদেরকে
কি কি দিয়ে প্রশ্ন করতে হবে। আই রিপিট, প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব যদি থাকে, তারপরে ও এমপিটিআর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি রিপিট করছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বারংবার বলছি, যাতে করে জিনিসটা আপনাদের মনের মধ্যে গেঁথে যায়। আমরা অনেকেই প্রশ্ন করতে পারি না বা প্রশ্ন কিভাবে করতে হয় জানি না। আশা করি এই ভিডিও দেখার পর আর কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ, এবং আপনি অন্যদেরকে শিখাতেও পারবেন। দেখুন, সিরিয়াল অনুযায়ী আপনাকে লিখতে হবে। ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে ওএমপিটিআর, এবং শেষে প্রশ্নবোধক একটি চিহ্ন বসাতে হবে। আপনাদের সুবিধার জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের সঙ্গে মিল রেখে লিখতে হবে। কোন সাবজেক্টের সঙ্গে কোন অক্সিলারি ভার্বটি বসাবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে এই ভিডিওর মধ্যে, আপনাদের সুবিধার জন্যই। এবার দেখুন কোথায় নট বসাবেন। নাউনের পূর্বে নট এবং প্রোনাউন এর পরে নট হবে। একটি সেন্টেন্সের মধ্যে যখন প্রোনাউন ইউজ করবেন, দ্যাট মিন্স প্রোনাউন, তার পূর্বে তার পূর্বে নট যোগ করতে হবে। আর আপনি যদি প্রোনাউন ইউজ করেন তাহলে তারপরে নট ইউজ করতে হবে। ডাজ নট সাইমা টেক ইট? ডাজ শি নট টেক ইট? আর ইউ নট বিজি টু নাইট? হ্যাভ দে নট ভিজিটেড দ্য জু? ওয়ার দে নট অ্যাভেলেবল ফর দ্য ইন্টারভিউ? এখানে দেখুন, সাইমা একটি প্রোনাউন অথবা নাউন, এর পূর্বে হয়েছে নট, আর শি একটি প্রোনাউন, এর পরে হয়েছে নট। আশা করি এখন আর আপনাদের প্রবলেম থাকবে না কোথায় নট হবে, কোন অর্ডের পূর্বে নট হবে এবং কোন অর্ডের পরে নট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আই রিপিট, নাউনের পূর্বে নট বসাবেন যদি সেন্টেন্সটি নেগেটিভ করতে চান। আর যদি ওই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন ইউজ করেন তাহলে অবশ্যই নটটি পরে বসাতে হবে। একটি নোট আছে দেখুন, আর যখন কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম বা ইনফর্মাল ফর্ম ব্যবহার করব, তখন অবশ্যই সাবজেক্টের পূর্বেই নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যেতে পারে। দেখুন, যখন আমরা এই কন্ট্রাক্টেড ফর্ম যখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম ইউজ করব, তখন নাউন বা প্রোনাউনের পূর্বেই নট বসাবো এবং নটের ফর্মটি হবে সংক্ষিপ্ত ফর্ম। ঠিক আছে? ডাজেন্ট সুমাইয়া টেক ইট? ডাজেন্ট শি টেক ইট? Hasn't Mary taken her cup? Wasn't Amy a doctor? Don't you pray for their success? Don't he forget to call his dad? এখানে দেখুন, এখানে আছে নাউন, নিচে আছে প্রোনাউন, কিন্তু আমরা যেহেতু কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমরা নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব এবং নটটি হবে সাবজেক্টের পূর্বেই, হোক সাবজেক্ট প্রোনাউন, হোক সাবজেক্ট নাউন। আশা করি বুঝতে পেরেছেন। যদি নটটি সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করি সেই ক্ষেত্রে আমরা প্রোনাউনের পরে লিখব নট এবং নাউনের পূর্বে লিখব নট। আশা করি বুঝতে পেরেছেন। উপরে একটু আগে আমরা দেখেছি এই জিনিসটা। ডিডেন্ট হি ফরগেট টু কল হিজ ড্যাড? কান্ট জনসন ব্রিং দ্য ভিডিও কভারেজ? ওয়ন্ট ইউ প্লে ক্রিকেট টুডে? কান্ট উই কুক পিৎজা? আর ইউ প্রেজেন্ট দেয়ার? ইজ শি রাইটিং আ লেটার নাও? যেখানে নট থাকবে না সেখানে আপনি অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করতে পারবেন, আর যেখানে নট থাকবে সেখানে সেখানে এইমাত্র বললাম যে কিভাবে আপনারা নট ইউজ করবেন। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো, যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম ব্যবহার না করি তাহলে প্রোনাউনের পরে নাকি প্রোনাউনের পূর্বে নট হবে? যদি পারেন একটি এক্সাম্পল দিয়ে এই কমেন্টে লিখতে পারেন। যদি ভুল করেন আমি কারেকশন করে দেবো ইনশাল্লাহ। হি স্টেস হেয়ার, এখানে দেখুন আমরা যদি কোশ্চেন বানাই তাহলে কি হবে? ডাজ শি স্টে? ডাজ হি স্টে হেয়ার? এখানেও দেখুন কেন ডাজ নিয়ে আসলাম। মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে ডু, ডাজ, ডিড আনতে হবে। ডু এবং ডাজ আনবো, ডু এবং ডাজ লিখবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং ডিড লিখবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। যখন আমরা ডাজ বা ডু বা ডিড বসাবো তখন সাবজেক্টের পরে যে মেন ভার্বটি থাকবে সেই মেন ভার্বটির অবশ্যই প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতে হবে। এখানে দেখুন কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের সঙ্গে এস বা ইয়েস আছে, এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমরা ডাজ লিখলাম। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে
যে ভার্বের সঙ্গে এস ইএস আইএনজি ডি ইডি এনটি কোনো কিছুই যোগ হবে না, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। শি ইজ প্লেয়িং লুডো নাও, এখানে দেখুন ইজ রয়েছে। ইজ একটি অক্সিলিয়ারি ভার্ব, এ কারণে আমার আর ডু ডাজ ডিড আনার প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি আমার একটি সাহায্যকারী ভার্ব রয়েছে। সাহায্যকারী ভার্বগুলো কি কি এগুলো আমাদেরকে আগে জানতে হবে। সাহায্যকারী ভার্বগুলো আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। বি ভার্বগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারপর মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, অট টু, মাস্ট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো বাদে যদি সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড নিয়ে আসব। এবং ডু ডাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে ভার্বের সঙ্গে এস থাকে তার জন্য ডাজ, আর যে ভার্বের সঙ্গে এস ইএস থাকবে না সে ভার্বের জন্য ডু লিখতে হবে। আর ডিড লিখবো যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা ডিড লিখবো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন এই সেন্টেন্সের ইজ আমরা এখানে লিখলাম, ইজ শি প্লেয়িং লুডো নাও। এখানে দেখুন ইজ বসালাম, তারপরে সাবজেক্টটা নিয়ে আসলাম, তারপরে মেইন ভার্ব যেহেতু আছে বসে গেল, তারপরে অবজেক্ট, তারপরে বাকিটুকু বা ওএমপিটিআর এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে গেল। সে এখন ব্যস্ত, হি ইজ বিজি নাও। দেখুন কোশ্চেন বানালাম, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, এই কারণে অক্সিলারি ভার্বটা আগে বসালাম, তারপরে যা আছে সাবজেক্ট ভার্ব ও এমপিটিআর হুবহু বসে গেল। ইজ হি বিজি নাও, ইজ হি বিজি নাও। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। এখানে দেখুন ক্যান আই হেল্প ইউ ইন ইউর অফিস, শেষে প্রশ্নবোধক চিহ্ন, সর্বপ্রথমে অক্সিলারি ভার্ব বসে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, মেইন ভার্ব, তারপরে ওএমপিটিআর আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ অ্যাবসেন্ট ফ্রম ইউর মিটিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখানে দেখুন মেন ভার্ব নাই, এজন্য কিছুই হলো না। ইজ শি ইন ইউর হাউস নাও, আর দে সুইমিং ইন দ্য রিভার নাও, এখানে আবার মেন ভার্ব আছে এজন্য লিখলাম। এখানে মেন ভার্ব থাকার কারণে বসে গেল। ডিডেন্ট আই ইনভাইট ইউ টু আওয়ার পার্টি, হ্যাভেন্ট উই কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, ওয়াজ শি ডান্সিং অন দ্য স্টেজ লাস্ট ডে, ওয়াজ শি ডান্সিং অন দ্য স্টেজ লাস্ট ডে। এখানে দেখুন পর্যায়ক্রমে বা সিরিয়াল অনুযায়ী বসে গেল। আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব যদি থাকে বসে গেল, তারপরে ও এমপিটিআর, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। সাম নাইস এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখুন ইজ সাদিয়া ডান্সিং নাও, ইয়েস সাদিয়া ইজ ডান্সিং নাও। যখন আমরা অ্যান্সার করব তখন যদি হ্যাঁ বা না বোধক দিয়ে হয় তাহলে হ্যার জন্য ইয়েস, আর যদি নো থাকে তাহলে বা নার জন্য নো। তারপরে সেন্টেন্সটি সাজিয়ে লিখলেই হবে। কিভাবে সাজাতে হবে উপরে আমরা ফার্স্ট অফ অল আলোচনা করেছিলাম। আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ও এমপিটি আর। ডাজ দীপ্তি লাইক ইট, দীপ্তি লাইকস ইট। যখন আমরা ডাজ দ্বারা কোনো কোশ্চেন করব, যদি আমরা এর অ্যান্সার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মেন ভার্বের সঙ্গে এসটি লাগাতে হবে, কারণ মনে আছে এখানে এস থাকলে ডাজ হয়, ডাজ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এস যোগ করতে হয় বা ইএস যোগ করতে হয়। ইয়েস আই হ্যাভ সাবস্ক্রাইবড ইউর ইউটিউব চ্যানেল। দেখুন হ্যাভ ইউ সাবস্ক্রাইবড মাই, হ্যাভ ইউ সাবস্ক্রাইবড মাই ইউটিউব চ্যানেল, এর অ্যান্সারটি হবে ইয়েস আই হ্যাভ সাবস্ক্রাইবড ইউর ইউটিউব চ্যানেল। এখানে হ্যাভ দ্বারা প্রশ্ন করেছি, এখানে দেখুন ডু ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে অ্যান্সারে ডু ডাজ ডিড আর থাকে না, কিন্তু অন্য সাহায্যকারী ভার্ব দ্বারা যদি প্রশ্ন করি তাহলে এগুলো হুবহু সেখানে বসে যাবে বা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। যেহেতু এটা অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করেছি, সেহেতু যদি অ্যান্সারটি ইয়েস হয় তাহলে ইয়েস বলতে হবে, আর যদি না হয় তাহলে না বলতে হবে। তাহলে এখানে যেহেতু ইয়েস আছে তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে গেল। আই হ্যাভ সাবস্ক্রাইবড ইউর ইউটিউব চ্যানেল, আগে সাবজেক্ট বসে গেল, তারপরে সাহায্যকারী ভার্বটি বসে গেল, তারপরে মেন ভার্ব, তারপরে ও এমপিটিআর পর্যায়ক্রমে বসে গেল। আর ইউ বিজি নাও, ইয়েস আই এম বিজি নাও। এখানে দেখুন অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে ও এমপিটিআর। ক্যান আই হেল্প ইউ হেয়ার, ইয়েস ক্যান আই হেল্প ইউ হেয়ার, ইয়েস ইউ ক্যান হেল্প মি। ক্যান আই হেল্প ইউ হেয়ার, ইয়েস ইউ ক্যান হেল্প মি হেয়ার। ক্যান আই হেল্প ইউ হেয়ার, এখানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আপনি আমাকে সাহায্য করতে পারেন এখানে। ইয়েস ইউ ক্যান হেল্প মি হেয়ার। ক্যান ইউ স্পিক ইংলিশ,
ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। শুড আই ওয়েট হেয়ার? ইয়েস। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ বলতে পারি। শুড আই ওয়েট হেয়ার? আমার কি এখানে অপেক্ষা করা উচিত? ইয়েস ইউ শুড ওয়েট হেয়ার। হ্যাঁ, আপনাকে এখানে অপেক্ষা করা উচিত। মে আই কাম ইন? আমি কি আসতে পারি? ইয়েস ইউ মে কাম ইন। হ্যাঁ, আপনি ভিতরে আসতে পারেন বা আপনি আসতে পারেন। ডু দে কল ইউ অলওয়েজ? তারা কি আপনাকে সব সময় ডাকে? ইয়েস দে কল মি অলওয়েজ। হ্যাঁ, তারা আমাকে সব সময় ডাকে। ডাজ শি লাইক ইয়াররিংস? ইয়েস শি লাইকস ইয়াররিংস। সে কি কানের দুল পছন্দ করে? হ্যাঁ, সে কানের দুল পছন্দ করে। এখানে দেখুন ডাজ আছে, এই কারণে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়েছে, আর এখানে অক্সিলারি ভার্বটি উঠে গিয়েছে। কারণ ডু ডাজ ডিড থাকলে এটি যখন অ্যান্সার হবে তখন এটি আর থাকে না। ওয়াজ ইউর ফোন স্টোলেন লাস্ট নাইট? গত রাতে কি আপনার ফোন চুরি হয়ে গিয়েছিল? ইয়েস মাই ফোন ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। হ্যাঁ, গত রাতে আমার ফোনটি চুরি হয়ে গিয়েছিল। আর ইউ এবল টু কাম হেয়ার? উইল ইউ গো দেয়ার উইথ মি? শুড আই ওয়েট হেয়ার ফর দেম? আর দে হ্যাপি ইন দেয়ার লাইফ? ডু ইউ থিঙ্ক অফ মি অলওয়েজ? আর ইউ এবল টু স্পিক ইংলিশ? শুড I begin practice? Does she call you every night? Should we help them here? Would you like to join us? Could you tell me the address? Have you completed your work? Have you subscribed to my channel? Do you love to speak English? Do you know how to swim? Do you know how to speak English? Aren't you my friend? তুমি কি আমার বন্ধু নও? Can't you speak English? তুমি ইংলিশ বলতে পারো না? ইন ডিটেলস দেখা যাক। এবার চলুন দেখি আমরা ডাব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে ওএমপিটিআর এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখুন ডাব্লিউএস কোশ্চেন রয়েছে প্রথমে, তারপর একটি সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বটি অবশ্যই লিখতে হবে। এই যে সাবজেক্টটা থাকবে এবং যে টেন্সটি থাকবে এই মেন সেন্টেন্সের, সেই টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আপনাকে এখানে অক্সিলারি ভার্বটি বসাতে হবে। আগে আপনার কল্পনা করতে হবে সেন্টেন্সের সাবজেক্টটি কোনটা এবং আপনি কোন টেন্সে কথা বলতেছেন। সেই টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এখানে আপনাকে অক্সিলারি ভার্বটি বসাতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখানে ডাব্লিউএস কোশ্চেনটি বসাবেন। কোন প্রশ্নের জন্য বা কোনটি জানার জন্য কোন ডাব্লিউএস কোশ্চেনটি বসে এটি নিয়ে উপরে আলোচনা করেছি, অবশ্যই আশা করি এখন আর কোনো আপনাদের প্রবলেম নেই। হুম, হুম মানে কাকে বা কাদেরকে। হুম ডিড দে ইনভাইট লাস্ট ডে? ওয়্যার আর দ্য বয়েজ প্লেইং ফুটবল নাও? ওয়্যার ক্যান আই ফিড ইউ চাইনিজ ফুড? ওয়েন উইল শি কাম হেয়ার? ওয়াই আর ইউ বিজি নাও? এখানে দেখুন মেন ভার্ব নাই, এজন্য এখানে বসলো না। ওয়েন ওয়াজ হি প্রেজেন্ট দেয়ার? ওয়াই ডিডেন্ট ইউ গো দেয়ার লাস্ট ডে? এবার দেখুন প্রশ্ন করতে গেলে বা বানাতে গেলে যেটি অবশ্যই ভালোভাবে আপনাকে জানতেই হবে। দেখুন, যখন আমরা সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব বসাবো তখন নিচের এই ছকটি ফলো করব, তাহলে সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব বসানোর যে প্রবলেমটা আছে সেটি আর থাকবে না ইনশাল্লাহ। দেখুন, যখন আমরা সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো তখন নিচের এই ছকটি ভালো করে ফলো করব, তাহলে সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আর কোনো মিস্টেক বা ভুল হবে না ইনশাল্লাহ। দেখুন বি ভার্বগুলো কি কি এবং হ্যাভ ভার্বগুলো, মডাল অক্সিলারি ভার্বগুলো এবং ডু ভার্বগুলো। বা ডু ভার্বকে ধার করা ভার্ব কেন বলা হয়? কারণ যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না সেই সেন্টেন্সের মধ্যে আমরা ডু ডাজ ডিড নিয়ে আসি, আর এই তিনটে ফর্মকে বলা হয় ডু ভার্ব বা ধার করা ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন সাবজেক্ট যদি আই থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাম অথবা অজ বসাবো, তারপরে যদি হ্যাভ ভার্ব হয় হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাড, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব যে কোনো একটা বসাতেই পারি, এবং যদি শ্যাল বা উইলের ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা শ্যালটা বসানোটা বেটার। তারপরে ডু ভার্বের ক্ষেত্রে ডু বা ডিড বসাবো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। যখন সাবজেক্টটি উই হবে তখন বি ভার্বের ক্ষেত্রে আর অথবা ওয়ার, হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাড, আর মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সব ভার্বই ব্যবহার করতে পারবো এবং সব ভার্বই ইউজ করতে পারবো, এবং শ্যালটা ব্যবহার করলে খুব বেশি ভালো হয়। যদি শ্যাল বা উইল এর প্রশ্ন জাগে বা শ্যাল বা উইল ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে শ্যাল বসানোটা বেটার।
এবং ডু ভার্বের ক্ষেত্রে ডু এবং ডিড। ইউ এর ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, অল সবকিছুই ব্যবহার করতে পারবো। উইল বসানোটা বেটার। ডু, ডিড। হি এর ক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড সব মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো। উইল ব্যবহার করাটা বেটার। ডাজ অথবা ডাজ এবং ডিড ব্যবহার করতে পারবো। শি এর ক্ষেত্রে হি এবং হি বা যে কোনো একটি নাম অথবা ইট এগুলোর ক্ষেত্রে আমরা সেম একই ফর্ম ব্যবহার করতে পারবো। শি, ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড অল মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সব ব্যবহার করতে পারবো। শ্যাল উইলের ক্ষেত্রে উইল ব্যবহার করাটা বেটার। ডু ভার্বের ক্ষেত্রে ডাজ বা ডিড। দে এর ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ, হ্যাড অল মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো। শ্যাল বা উইল ব্যবহার করার ক্ষেত্রে উইল ব্যবহার করাটা বেটার এবং ডু ভার্বের ক্ষেত্রে ডু এবং ডিড। ইট এবং যে কোনো একটি নাম অথবা শি বা হি এর ক্ষেত্রে সবই এক। ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড মডেল অক্সিলারি ভার্ব সবগুলো ব্যবহার করতে পারবো সেই আগের মতোই। উইল ব্যবহার করাটা বেটার। আর এখানে আছে ডাজ বা ডিড। বুকস প্লুরালের ক্ষেত্রে দে অথবা প্লুরাল অথবা উই অথবা ইউ এর ক্ষেত্রে সবই এক। আর বা ওয়ার, হ্যাভ, হ্যাড সব মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো। ডু এবং ডিড। এটাকে বলা হয় সাবজেক্ট উইথ অক্সিলারি ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এগ্রিমেন্ট। আশা করি এই চারটি যদি দেখেন, আশা করি এই চারটি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেমই থাকবে না। এখন এখান থেকে আপনারা প্রশ্ন বানাতে পারেন। দেখি কমেন্টে 3টা কোশ্চেন বানান তো এগুলো দিয়ে। আমি 2টা বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। উই দিয়ে, আর উই হ্যাপি, হ্যাভ উই ডান দিস ওয়ার্ক, ক্যান উই হেল্প ইউ, ডু উই গো দেয়ার। হি দিয়ে করি দেখি। এবার হি দিয়ে প্রশ্ন করি। ইজ হি অ্যান অনেস্ট ম্যান? ওয়াজ হি বিজি লাস্ট নাইট? হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? ক্যান হি কাম হেয়ার? ডাজ হি ফলো ইউ? সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর কিছু এক্সাম্পল দেখি। হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে? মাই প্ল্যান ইজ কুকিং টুডে। কুকিং ইজ মাই প্ল্যান টুডে। ওয়ার্কিং ইন মাই রুম ইজ মাই প্ল্যান টুডে। লার্নিং ইংলিশ ইজ মাই প্ল্যান টুডে। একটা কোশ্চেনের অ্যান্সার অনেকগুলো হতে পারে বা অনেকভাবে দেওয়া যেতে পারে। When do you upload your video? I upload my video at 11 a.m. কখন আপনি আপনার ভিডিও আপলোড করেন? আমি আমার ভিডিও আপলোড করি সকাল 11টায়। আপনি প্রতিদিন কোথায় কাজ করেন? দেখুন এখানে আছে কোথায়, তার মানে কোথায় আপনার জানার ইচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কোথায় বা ওয়্যার আগে আনবেন। এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই কারণে আমরা ডু নিয়ে আসলাম, কারণ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সাবজেক্টটি হচ্ছে ইউ। ইউ এর জন্য হয় ডু। কি করে বুঝলাম? দেখুন উপরে চার্টে দেওয়া আছে। এই যে ইউ, ডু ভার্বের ক্ষেত্রে ডু বসাতে হয়। এই এই চার্ট খুবই ইম্পর্টেন্ট। এটি কমপ্লিট করে ফেলবেন খুব সুন্দর করে। আপনি প্রতিদিন কোথায় কাজ করেন? ওয়ার ডু ইউ ওয়ার্ক এভরিডে? আমি প্রতিদিন শপিং মলে কাজ করি। আই ডু দ্য ওয়ার্ক ইন শপিং মল এভরিডে। দেখুন আমাকে ওয়ার দ্বারা প্রশ্ন করেছে, তাহলে আমার সেন্টেন্সের মধ্যে আছে সাবজেক্ট, আগে সাবজেক্টটি আগে লিখলাম, তারপরে আছে ভার্ব, মেন ভার্ব, মেন ভার্বটি বসে গেল। আপনি প্রতিদিন কোথায় কাজ করেন? ওয়ার ডু ইউ ওয়ার্ক এভরিডে? এখানে দেখুন আমি প্রতিদিন শপিং মলে কাজ করি। আই ওয়ার্ক ইন শপিং মল এভরিডে। এখানে দেখুন ওয়্যার দ্বারা প্রশ্ন করেছে, তার মানে কোথায়, এটা জানার ইচ্ছা, তাহলে আমার অ্যান্সারটি হবে প্লেস। তাহলে প্লেস কোথায় বসে? প্লেস বসে এইখানে দেখুন অবজেক্টের পরে বা ভার্বের পরে। যদি অবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের পরেই বসে যাবে। এই যে এটি হচ্ছে প্লেস ইন শপিং মল। আমি প্রতিদিন শপিং মলে কাজ করি, তাহলে আই সাবজেক্ট বসালাম, তারপরে মেন ভার্ব বসে গেল, তারপরে দেখুন অ্যান্সারটা বসে গেল শপিং মল। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই এ কারণে অবজেক্টের পরে, ম্যানারও নেই, ম্যানারের পরে বসে প্লেস, এ কারণে অবজেক্ট এবং ম্যানার না থাকার কারণে প্লেসটি বসে গেল। তারপরে বসে টাইম, এই যে টাইম বসে গিয়েছে। আই ওয়ার্ক ইন শপিং মল এভরিডে। আশা করি এভাবে আপনারা যদি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে পারেন তাহলে ইওর অ্যান্সার উইল বি 100% রাইট ইনশাল্লাহ।
হোয়াই ডু ইউ ওয়ার্ক এভরিডে? আপনি প্রতিদিন কোথায় কাজ করেন? ওয়েন ডু ইউ কাম হোম? ওয়েন ডু ইউ কাম হোম? কখন আপনি বাসায় আসেন? আমি রাত 11টায় বাসায় আসি। আই কাম হোম অ্যাট 10 p.m. যেহেতু রাত বুঝিয়েছে এই কারণে 10 p.m. হবে, আর যদি সকাল বোঝাতো তাহলে 10 a.m. আমরা লিখতাম। হুম ডিড আরিফা সি দ্য লাস্ট নাইট? আরিফা গতকাল রাতে কাকে দেখেছিল? হোয়াট ইজ ফারুক রাইটিং? ফারুক কি লিখছে? হুম ডু ইউ সি ইন ফ্রন্ট অফ ইউর ডোর লাস্ট ডে? তুমি কাদেরকে বা কাককে তোমার দরজার সামনে গত রাতে দেখেছিলে? ওয়েন ডু ইউ কাম টু ফেসবুক? কখন তুমি ফেসবুকে আসো? হু উইল কাম উইথ আস? কে আমাদের সঙ্গে আসবে? হু উইল গো উইথ ইউ? কে আপনার সঙ্গে যাবে? হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? ডিয়ার ভিউয়ার্স, এই হু নিয়ে একটি মজার একটি বিষয় রয়েছে। হুর পরে আমরা মেন ভার্ব বসাবো, তারপরে আমরা বা হুর পরে আমরা ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা ওএমপিটিআর বসাবো। কারণ হু দ্বারা আমরা তখনই প্রশ্ন করে থাকি যখন আমাদের সাবজেক্টটি জানার প্রয়োজন হয়। এজন্য হুর পরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এভাবে লেখার কোনো প্রয়োজন নেই, আর এভাবে লিখলে হবেও না। দেখুন, হুর পরে ইজ নাকি আর, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি যদি মনে করেন যে হু ইজ কামিং হেয়ার নাও, একজনকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি ইজ ব্যবহার করবেন। আর যদি আপনি বুঝাচ্ছেন অনেক লোক, সেই ক্ষেত্রে হুর পরে আপনি প্লুরাল ভার্ব ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি অনেক লোককে বুঝিয়ে থাকেন, আপনি যদি অনেক লোকদেরকে বুঝিয়ে থাকেন যে কারা আগামীকালকে এখানে আসবে, সেই ক্ষেত্রে আপনি হুর পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে একজনকে বোঝাবেন, তাহলে হুর পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারেন। যেমন হু ইজ প্রেজেন্ট নাও? কে এখন উপস্থিত? আর আপনি যদি বলেন যে কারা এখন উপস্থিত, হু আর প্রেজেন্ট নাও? সো ডিয়ার ভিউয়ার্স, যদি আপনি হুর পরে, আপনি যদি মনে করেন যে একজন কাজটি করেছে, তাহলে হুর পরে সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি মনে করেন অনেকে কাজটি করেছে, সেই ক্ষেত্রে আপনি প্লুরাল ভার্ব ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াট ডু ইউ লাইক টু ইট হেয়ার? হোয়াট ইজ ইউর ড্রিম? হোয়াট ডু ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি? হুম ডু ইউ ফলো অলওয়েজ? হাউ ডু ইউ লার্ন ইংলিশ? হাউ হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক? হাউ ডাজ শি লুক? হাউ ডু ইউ টক টু হার? Where do you live in? Where have you come from? Where are you going now? Where are you now? When do you upload your videos on YouTube? When do you go to your office? When will you get married to the girl? When did she see you on the road? Why are you learning English? Why have you come here? Why have you taken this food for me? Why does she tell you this speech? Why will you go to Dhaka? Why have she returned here? Why are not you playing them? Why are you not helping them? Why aren't you helping them? Why are you not helping them? Why are you not so attractive? Why are you not so attentive to this lesson? Why didn't you come here on the last day? এখানে দেখুন, প্রোনাউন আছে, প্রোনাউনের পরে নট বসে, আর যদি নাউন থাকতো তাহলে এই নটটি নাউনের আগে বসাতাম। আর যদি আপনি সংক্ষেপে লিখতে চান, অথবা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে চান, অথবা শর্ট ফর্মে লিখতে চান, তাহলে নাউন অথবা প্রোনাউনের পূর্বে এভাবে লিখলেই হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য একটি মিনি এক্সাম রয়েছে। দেখি আপনারা এই ভিডিও থেকে কি শিখলেন। এই অ্যান্সারগুলি আপনারা কমেন্টে লিখতে পারেন, ইনশাল্লাহ আমি দেখব। এবং যদি কারোর ভুল হয়, তাহলে এই ভুলগুলো কারেকশন করে দেবো ইনশাল্লাহ। ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। এই যে একটা বাক্য দিয়েছি, এটাকে ট্রান্সলেশন করবেন, ইংলিশে করবেন। মেয়েটি এখন কোথায় থাকে? এটা ইংলিশে লিখবেন। সাজিয়ে লিখুন। দেখুন, ওএমপিটিআর শেখানো হয়েছে আপনাদেরকে, সেই অনুযায়ী, এবং ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবেন এটা দিয়ে। এটা সাজিয়ে লিখবেন। রিটেন হ্যাভ দে সাম বুকস হেয়ার, এটি সাজিয়ে লিখবেন। আগে অক্সিলারি ভার্ব বসাবেন, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব যদি থাকে বসে যাবে, তারপরে ওএমপিটিআর এটি লিখবেন। আই ক্যান ফলো হিম অলওয়েজ, এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবেন। মামুন ইজ গোয়িং টু ঢাকা নাও, এটাকেও ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবেন। অ্যান্সারগুলো কমেন্টে লিখবেন। ডিয়ার ভিউয়ার্স, যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, তাহলে ভিডিওটি 1 থেকে 2 বার বা 3 বার দেখুন, ইনশাল্লাহ আশা করি এরপরে আর কোনো ডাব্লিউএস কোশ্চেন বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন বানানোর ক্ষেত্রে আপনাদের কোনো ডাউট বা কোনো প্রবলেমই থাকবে না, ইনশাল্লাহ।
এবং আপনারা অন্যকে শিখাতেও পারবেন আই বিলিভ। ডিয়ার ভিউয়ার্স, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আজকে নতুন এবং যারা এখনো এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী দিনের পথ চলার সাথী হতে পারে আপনাদের এই ইউটিউব চ্যানেলটি। সো ডিয়ার ভিউয়ার্স, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।